হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, সেতু থেকে স্বাস্থ্য সন্দেশখালীকে ঢালাও প্রকল্প দিয়ে মমতা বললেন যা হয়েছে ভুলে গেছি। তো বছর শেষে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে 123 কোটি টাকা খরচ করে 66টি নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাস্তা, বাঁধ, স্বাস্থ্যকেন্দ্র, ব্রিজ সহ একাধিক পরিষেবার ঘোষণা করলেন। সন্দেশখালীর মা বোনেদের উদ্দেশ্যেও ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা। একাধিক ইস্যুতে একযোগে বিঁধলেন সিপিএম এবং বিজেপিকে। কাছাকাছি পরিষেবা দিতে আগামী দিনে সন্দেশখালীতে নতুন মহকুমা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। আবাসের টাকা নিয়ে সন্দেশখালী থেকে কেন্দ্রকে নিশানা করলেন মমতা। তিনি আরও বললেন, জিএসটির টাকা থেকে বাংলার বাড়ি প্রকল্পের খরচ করি 4500 কোটি খরচ করে বাংলায় জল প্রকল্প হয়েছে। মা বোনেরা যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। সন্দেশখালীতে গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 26শে জানুয়ারির পর নতুন করে সন্দেশখালী সহ দুর্গম এলাকাগুলিতে ফের দুয়ারে সরকার শিবির করতে মুখ্য সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকার চলবে। দুয়ারে সরকারের মাধ্যমেই জাতিগত শংসাপত্রের সমস্যা মেটানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সবাই সামিল জনতার মধ্য থেকেই সন্দেশখালীতে ব্রিজ নির্মাণের আবেদন জানানো হয় মুখ্যমন্ত্রীকে। যদিও মমতা বলেন, একটা ব্রিজের কথা বলে গেলাম, আগে 2টি ব্রিজ করে দিয়েছে, টাকার সংকুলন হলে ফের ব্রিজ বানানো হবে। তবে যাতায়াতের সুবিধার জন্য জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে, লঞ্চ এবং স্পিড বোটের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে শাহজাহান কাণ্ডের প্রায় 1 বছর পর সেখানে পা রেখে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। বললেন, দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, আর মেয়েরা কেউ ডাকলে চলে যাবেন না। আমি জানি টাকার অঙ্কের খেলা হয়েছে, সব ভাঁওতা, যা হয়েছে ভুলে গেছে, মনে রাখতে চাই না, দাঙ্গা নয় শান্তি চাই। মমতা আরও বললেন, অনেক বন্দুক আমাকে তাক করা হয়েছে, সিপিএম মেরে দিতে চেয়েছিল, বিজেপির চক্রান্ত আপনারা জানেন, বিজেপির অনেক টাকা আছে, বিজেপির টাকায় হাত দেবেন না। যে বামেরা খুন করেছে তারা বড় বড় কথা বলতে শুরু করেছে। বামেরা নরকঙ্কালের দল, মানুষকে খুন করার দল। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখাই কিছু ঘটলে 1 সেকেন্ডের মধ্যে কানে আসবে, আমি রাত পাহারাদের কাজ করি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, চুপচাপ নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। পাক চীন সীমান্ত নিয়ে সেনাকে হুঁশিয়ারি রাজনাথের। তো সীমান্তে মোটেও সুবিধাজনক অবস্থায় নেই ভারত, তাই চুপচাপ নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। সেনার উদ্দেশ্যে এমন বার্তায় দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার কথায়, সীমান্তের ভিতরে এবং বাইরে দুদিকেই সমস্যা রয়েছে, তাই সেনাকে সব সময় সতর্ক থাকতে হবে। প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তান বা চীনের তরফে সীমান্তে স্থিত অবস্থা লঙ্ঘনের চেষ্টা চলছে? মধ্যপ্রদেশের ইন্দোরে মহর আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে ডক্টর BR আম্বেদকরের মূর্তিতে ফুল দেন। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও। সেই অনুষ্ঠানে সেনাকে সরাসরি সতর্কবার্তা দেন রাজনাথ। তার কথায়, সাম্প্রতিক পরিস্থিতির দিকে যদি নজর রাখি তাহলে বলতে হবে ভারতের ভাগ্য মোটেই ভালো নয়। উত্তর এবং পশ্চিম দুই দিকের সীমান্ত থেকেই লাগাতার বিপদ আসছে। কেবল বিদেশি শক্তির আক্রমণ নয়, সমস্যা রয়েছে দেশের অন্দরেও। এই দিন রাজনাথ বললেন, বাইরে বা ভিতরে আমাদের শত্রুরা সব ক্ষেত্রেই সবসময় কাজ করে চলেছে। এই অবস্থায় আমাদের উচিত তাদের কার্যকলাপের ওপর নজর রাখা, ঠিক সময়ে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা। এমন পরিস্থিতির মধ্যে আমরা চুপচাপ নিশ্চিন্তে বসে থাকতে পারি না। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমার এটাই বলার, সবসময় সকলকে সজাগ থাকতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ফিরবে হাল, ফের বাংলাদেশের দায়িত্ব নেবেন শেখ হাসিনা। বড় ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারীর। তো বিগত কয়েক মাসে একাধিক উত্থান পতনের সাক্ষী থেকেছে বাংলাদেশ। নিজের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি আবার ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে, তার আঁচ ছড়িয়ে পড়েছে ভারত সহ গোটা বিশ্বে। এর মাঝেই এবার বড় দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বললেন, হাসিনাই ফের বাংলাদেশের দায়িত্ব নেবেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছে। কখনো ইউনূস শিবির সুর চড়াচ্ছে, কখনো আবার
পাল্টা তোপ দাগছেন বিএনপি নেতারা। এইসবের মাঝেই অবশ্য ভারত বিদ্বেষ অব্যাহত। এই আবহেই এবার ওপার বাংলা নিয়ে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন শুভেন্দু। এবার শেখ হাসিনাকে নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। বিজেপি বিধায়ক বললেন, বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তায় ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। অসমে ধৃত আরও এক জঙ্গি। বাংলায় বড় হামলার ছক আনসুরুল্লাহ বাংলা টিমের জেরায় চাঞ্চল্যকর নথি। তো বড় সাফল্য অসম পুলিশের। হাতে নাতে আরও এক জঙ্গিকে গ্রেপ্তার করলো অসম পুলিশের এসটিএফ। ধৃত ব্যক্তির নাম গাজী রহমান বলে জানা যাচ্ছে। সে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য ছিল বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে বিশেষ এক অভিযান চালাচ্ছে অসম পুলিশের এসটিএফ। সেই অভিযানে ইতিমধ্যেই বাংলা এবং কেরল থেকে একাধিক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। আর সেই সূত্র ধরেই এবার আরও এক জঙ্গিকে গ্রেপ্তার করলো বিশেষ এই বাহিনী। অসমের কাকড়ঝোড় থেকেই গাজী রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই জেরা করে আরও সূত্রের খোঁজেই অসম পুলিশের এসটিএফ এমনকি আনসারুল্লাহ বাংলা টিমের জাল কতদূর পর্যন্ত গড়িয়েছে তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে বাংলা থেকে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গিকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন বাংলায় বড়সড় নাশকতা ঘটানোর ষড়যন্ত্র করেছিল। এমনকি গ্রেনেড হামলা করার জোর সম্ভাবনা ছিল বলেও দাবি গোয়েন্দা সংস্থাকে কোট করে। এমনটাই জানাচ্ছে টিভি9 ভারতবর্ষের খবর। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। মা বোনেরা আমাদের গর্ব, কতদিন পাবেন লক্ষ্মীর ভান্ডার, আর কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী জানুন। তো সন্দেশখালীতে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের শুরুতেই সন্দেশখালীর মা বোনেদের প্রতি শ্রদ্ধা জানান। দুপুর 1টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছান তিনি। সভাস্থলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী বললেন, সন্দেশখালীর মা বোনেরা আমাদের গর্ব। সংসার চালানো থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই কারণেই স্বাস্থ্যসাথী প্রকল্প তাদের নামে চালু করা হয়েছে। তারা জানেন কখন কি করতে হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে তিনি বললেন, যারা এই প্রকল্পের আওতায় রয়েছেন তারা ততদিন বেঁচে থাকবেন এবং এই ভাতা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর এই বার্তা সন্দেশখালীর মানুষের কাছে নতুন আশা এবং ভরসা জাগিয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। চিন্ময় প্রভুকে জামিন নয়, চট্টগ্রামের জেলা এবং দায়রা বিচারককে নির্দেশ প্রধান বিচারপতির। তো আগামী 2রা জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভুর জামিন শুনানি রয়েছে। কিন্তু ওই দিন যাতে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র জামিন না পান তার জন্য চট্টগ্রামের জেলা এবং দায়রা বিচারক আসাদুজ্জামানকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সূত্রের খবর, প্রধান বিচারপতি চট্টগ্রামের জেলা এবং দায়রা বিচারক আসাদুজ্জামানকে জানিয়েছেন, মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো মতেই চিন্ময় প্রভুকে জেলের বাইরে বের হতে দেওয়া যাবে না। ওই নির্দেশ মানতে হবে। যার আদালতে চিন্ময় প্রভুর জামিন শুনানি হওয়ার কথা সেই বিচারক সাইফুল ইসলামের এজলাস থেকে প্রয়োজনে মামলা জামায়াত ইসলামী ঘনিষ্ঠ কোনো বিচারকের এজলাসে পাঠাতে হবে। কোনো মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতি এমন হস্তক্ষেপ করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সূত্রের খবর, আগামী 2রা জানুয়ারি চিন্ময় প্রভুর জামিন আর্জির শুনানিতে তার হয়ে কোনো আইনজীবীকে লড়তে যাতে বাধা না দেওয়া হয় তা নিশ্চিত করতে চট্টগ্রামের জেলা এবং দায়রা বিচারককে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি নিজেও এই বিষয়ে শিশির মণি সহ সুপ্রিম কোর্টের জামায়াত ইসলামী সমর্থক আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন। জামায়াত সমর্থক আইনজীবীরা স্পষ্ট জানিয়েছেন যে চিন্ময় প্রভুর হয়ে কাউকে লড়তে বাধা দেওয়া হবে না, তবে তার জামিন যাতে মঞ্জুর না হয় তা নিশ্চিত করতে হবে। এরপরেই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি। তারাও জামায়াত সমর্থক আইনজীবীদের দাবির সারবত্তা রয়েছে বলে জানান। এরপরেই চট্টগ্রামের জেলা এবং দায়রা বিচারক আসাদুজ্জামানকে জরুরি তলব করে 2রা জানুয়ারি চিন্ময় প্রভুর জামিন আর্জি খারিজের নির্দেশ দিয়েছেন রাজাকার পরিবারের সন্তান হিসেবে পরিচিত প্রধান বিচারপতি। তো দেখুন আজকের অন্তিম আপডেট। ভোটে লড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন বাংলাদেশের অনুপ্রবেশকারী। প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য। তো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, ভুয়ো নাম নথি ভাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হবার অভিযোগ। এবার টিভি9 বাংলার হাতে এলো বিস্ফোরক তথ্য। বিতর্কের কেন্দ্রে মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। জানা যাচ্ছে লাভলির আসল নাম নাসিয়া শেখ, বাড়ি বাংলাদেশে। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। তারপর নিজের পূর্ব পরিচয় সবটাই মিটিয়ে ফেলেন, বাবার নামও বদলে ফেলেন। 2015 সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয়। 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট।
জানা গিয়েছে নথিতে নাসিয়ার বাবার নাম ছিল শেখ মুস্তাফা, কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, আসল নাম জামিল বিশ্বাস। এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও শেখ মুস্তাফার পরিবারের লাভলির কোনো অস্তিত্ব নেই। শেখ মুস্তাফা মিথ্যা বাবা সাজিয়ে সরকারি দস্তাবেজ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। পিছনে কি রয়েছে, কে রয়েছে? হরিশ্চন্দ্রপুরের দাপটে তৃণমূল নেতাদের মদত, ওপার থেকে এসে ওপারের ভোটে লড়াই, তাও কেবল নিজেকে ভারতের নাগরিক প্রমাণ নয়, ভোটে দাঁড়িয়ে লড়াইও করলেন। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে? আইনজীবী অম্লান ভাদুড়ী জানান, লাভলির কাছে পঞ্চায়েত নির্বাচনে যিনি পরাজিত হয়েছিলেন রেহানা সুলতানা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি চাঁচলের এসডিওকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। আইনজীবী জানান, নাসিয়া যে বাংলাদেশি তার প্রমাণ রয়েছে, ওবিসি সার্টিফিকেটটা যে জাল তারও প্রমাণ রয়েছে। এসডিও এই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। লাভলির মিথ্যা বাবা শেখ মুস্তাফাকে হাইকোর্টে তলব করা হয়, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। তারপর থেকে 6 মাস পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধানের পদেই রয়েছেন নাসিয়া। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।